প্যারেন্ট ক্লাসের রেফারেন্স নিয়ে কি করতেছি, কারণ প্যারেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টি গুলা যেন আমি ইউজ করতে পারি, এই কারণে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স। আমি কিন্তু চাইল্ড ক্লাসের রেফারেন্স, বাট কনস্ট্রাক্টর আমি চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর ইউজ করি। এটাই হচ্ছে কি নিয়ম, যখন আমরা একটা থ্রেড অ্যাপ্লিকেশন ইউজ করি তখন প্যারেন্ট ক্লাসের রেফারেন্সটা মেইনলি ইউজ করি এবং চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরটা আমি ব্যবহার করতে হয়। এইখানে দেখেন কনস্ট্রাক্টরের মধ্যে ইনপুট হিসেবে প্যারামিটার হিসেবে কি কি গেছে। আমার ওই নির্দিষ্ট ক্লায়েন্টের ডাটাকম সকেটটা আমার প্যারামিটার হিসেবে গেছে। তারপরে দেখেন ডাটা ইনপুট সিস্টেম এবং ডাটা আউটপুট সিস্টেমের ওই অবজেক্ট গুলা কিন্তু আমার কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে গেছে। ঠিক আছে, এই তিনটা জিনিস মিলে আমার একটা নতুন টানেল ক্রিয়েট হলো। অর্থাৎ এই তিনটা জিনিস দরকার হচ্ছে আমার একটা নতুন টানেল ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এখন এই যে এখন কি একটু বোঝা যাচ্ছে যে আমি যখন এটার ভিতরে পাঠিয়ে দিলাম এই ডাটা ইনপুট স্ট্রিম এবং ডাটা আউটপুট স্ট্রিমের অবজেক্ট, যখন আমি টানেলের ভিতরে পাঠিয়ে দিলাম, এখন টানেলের ভিতরকার যত কথোপকথন গুলা হবে সেগুলা কি এদের সাথে আলটিমেটলি হচ্ছে না? কারণ ওই টানেল ক্লাসের সাথে আমার সার্ভার ক্লাসের সম্পর্কটা হচ্ছে কিন্তু এই কনস্ট্রাক্টরের মাধ্যমেই, রাইট? জি স্যার। তাহলে টানেলের ভিতরে আমি যে কথাবার্তা বলবো, ধরেন রাইটিং, রিডিং, যাই হোক না কেন, সব হচ্ছে আমার এই কনস্ট্রাক্টরের মাধ্যমে। এবং এই কনস্ট্রাক্টরের মাধ্যমে হওয়ার মানে কি, এই ডিস সার্ভার বা ডস সার্ভার এগুলা কার সাথে কানেক্টেড দেখেন, ওই ডাটাকম সকেটের সাথে না? এই যে ডিস সার্ভার ডস সার্ভার এটা তো ডাটা আউটপুট স্ট্রিমিং করছে। তার মানে কি এরা কিন্তু আমার এই ওই ক্লায়েন্টের জন্য যেটা আমি তৈরি করলাম, এই যে এই 28 নম্বর লাইনে ওই ক্লায়েন্টের জন্য যে ডাটাকম সকেটটা তৈরি করলাম, ওকে দিয়ে বানাইছি না আমরা এই দুজনকে? এই যে গেট ডাটাকম সকেট ডট গেট ইনপুট স্ট্রিম, ডাটাকম সকেট ডট গেট আউটপুট স্ট্রিম, ওকে দিয়ে তো আমরা বানাই। তো আপনি টানেলের ভিতরে যাই কথাবার্তা বলেন না কেন, যেহেতু টানেলটা তৈরি করা হয়েছে হচ্ছে কি এদেরকে দিয়ে, এই তিনজনকে দিয়ে, এই যে এই তিনজনকে দিয়ে যেহেতু টানেলটা তৈরি করা হয়েছে এই তিনজনকে দিয়ে, তার মানে কি টানেলের মধ্যে আপনি যাই করবেন না কেন এই তিন এই 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 ডিস সার্ভার এবং ডস সার্ভারের মধ্যে জিনিসটা লেখা হয়ে যাবে। এবং ডিস ডস এর মধ্যে লেখা হইলে এটার অর্থ হচ্ছে কি ডাটাকম সকেটে তৈরি হয়ে যাবে, মানে ডাটাকম সকেটে হওয়া। আর ডাটাকম সকেটে হওয়া মানে কি ওই নির্দিষ্ট ক্লায়েন্টের সাথে হওয়া। এটা তো আমরা আগেই দেখছি যে আহ, একবার যেহেতু কানেকশন স্টাবলিশ হয়ে যায় টিসিপি তে, তার মানে কি ক্লায়েন্ট সকেটে কিছু লেখা মানে সার্ভার সকেটে সেটা অটোমেটিক পড়া, বা একই রকম সার্ভার সকেটে কিছু পড়া মানে ক্লায়েন্ট সকেটে। তো এই জিনিসটা কানেকশনটা এইভাবেই হয় এই কনস্ট্রাক্টরের মাধ্যমে। এই কারণেই এই দুজনকে এখানেও তৈরি করে দিয়ে তারপরে পাঠাতে হয়। তো ফাইনালি সার্ভারের যেটা লাস্ট কাজ হচ্ছে ওই যে টানেল ক্লাসের রান ফাংশনটাকে কল করে দেয়া। এই জন্য এইভাবে আমরা কল দিই, ওই যে বললাম স্টার্ট মেথড ইনভোক করা আর কি, এটাকে ডট স্টার্ট দিয়ে লেখার অর্থ হচ্ছে কি রান ফাংশনটা তখন চালু। আচ্ছা, এখন আমার প্রশ্নের উত্তর দেন, এই হোয়াইল লুপটার কাজ কি? স্যার এটা স্যার ক্লায়েন্ট রিকোয়েস্ট একটা একাধিক যদি থাকে সেটা এই হোয়াইল লুপের মধ্যে আসবে। ক্লায়েন্ট রিকোয়েস্ট বলতে মানে একাধিক ক্লায়েন্ট। এক্স্যাক্টলি এইটাই এইটাই হচ্ছে গিয়ে বোঝার বিষয়। এক একটা while loop যখন আমরা বুঝতে পারবো যে কোনটা কি কারণে হচ্ছে, তখন কিন্তু ব্যাপারগুলো দেখবে যে আরো ইজিয়ার হয়ে যাবে। এই while loopটা আমি কিন্তু বারবার বলতেছি যে এই সার্ভার ক্লাসটা থেকে বড় হয়, অর্থাৎ সব কাজ কিন্তু ওর হাতে, ওই সবকিছু করতেছে। তো এই while loop এর কাজটা হচ্ছে কি জাস্ট মাল্টিপল ক্লায়েন্টকে হ্যান্ডেল করা। কারণ দেখেন ওই যে আমরা থিওরিতে একটু আগে দেখছি যে একটা ক্লায়েন্ট আসবে, তার জন্য দেখেন আলাদা ডাটাকম সকেট, আলাদা টানেল, আলাদা রান, এই তিনটা স্টেপ কিন্তু প্রতিটা ক্লায়েন্টের জন্য ইন্ডিভিজুয়ালি করতে হচ্ছে। তো এইখানেই আর কি হয়। তো এখন যদি আপনাদেরকে কখনো বলি কোনো ম্যাথে বা কোনো প্রবলেমে যে আমি আপনার সার্ভার তিনটার বেশি ক্লায়েন্ট গ্রহণ করতে পারবে না, তাহলে এইখানে কোথায় চেঞ্জ করতে হবে ওয়াইল লুপের ভিতরে বলেন তো? তিনটার বেশি ক্লায়েন্ট, স্যার ট্রুর জায়গায় স্যার আমরা একটা লুপ দিয়ে দিব তিনটার বেশি যেন না হয়। এক্স্যাক্টলি টু এর জায়গায় জাস্ট একটা কন্ডিশন বসাই দিব, তাহলেই হয়ে যায়। ঠিক আছে না? সবাই কি বুঝতেছি এই জায়গাটা, এই ওয়াইল লুপের কাজটা? এই while loop এর কাজটা হচ্ছে এটা। তো ঠিক আছে, আমাদের সার্ভার ক্লাস শেষ, এরপরে ক্লায়েন্ট হ্যান্ডলার ক্লাস, এটা তো আসলে কিছুই নাই।
যেহেতু ডেট টাইম, এই জন্য জাস্ট প্রথমে কিছু কথা লেখা আছে, এই দুটো হচ্ছে ডেট টাইমের জন্য, অন্য অ্যাপ্লিকেশনের জন্য লাগবে না। আর ইনপুট স্ট্রিম, আউটপুট স্ট্রিম, সকেট, এগুলো আবার আলাদাভাবে ডিক্লেয়ার করতে হচ্ছে, এগুলো হচ্ছে প্রাইভেট, শুধুমাত্র এই ক্লাসের জন্য। কিছু ভেরিয়েবল কেন, কারণ হচ্ছে ওই যে কনস্ট্রাক্টরের ভিতর থেকে যে আসলো যে জিনিসগুলা, এগুলাকে তো আমার ক্লাসের ভিতরে ধরতে হবে, মানে আমার ক্লাসের ভিতরে ওভাররাইড করতে হবে। তো সেই কারণে হচ্ছে গিয়ে এই এই ক্লাসের নিজস্ব এগুলার, আমি যে কনস্ট্রাক্টরকে যে কল দিছিলাম সার্ভার ক্লাস থেকে, সেই কনস্ট্রাক্টরের জিনিসগুলা জাস্ট আমি যেন ওভাররাইড করে আমার ক্লাসের অনুযায়ী এখন কাজ করতে পারি। এখানে এখানে লিখে দিচ্ছি যে ডাটাকম সকেট অফ দিস টানেল, মানে এই টানেলের যে সকেটটা, এইভাবে আলাদা করে দিছি আর কি। যেটা হচ্ছে ওই যে সার্ভার থেকে যেটা আসছে সেটাকে আমি এস হিসেবে ইয়ে করে দিলাম। এটা এটা তেমন ইয়ে কিছু না। কনস্ট্রাক্টর আমরা যখন ছোটবেলায় পড়ছি তখন ম্যাক্সিমাম জায়গায় এই কাজটাই করতাম আমরা, যে নিজের ক্লাসের ভিতরে কিছু জিনিস একই জিনিসই ডিক্লেয়ার করে দিতাম, এবং এবং কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার যেগুলো আসছে এগুলা ওই ইয়ের ভিতরে দিয়ে দিতাম। আর ফাইনালি হচ্ছে কি আমাদের রান ফাংশন, যেখানে লেখা আছে ওভাররাইড করা হচ্ছে, রান ফাংশনটা সবসময় ভয়েড রিটার্ন করে পাবলিক। এবং এই রান ফাংশনটাই কিন্তু, আচ্ছা একটা জিনিস, এই যে এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা যদি না লিখেন, প্যারেন্ট ক্লাসটাকে যদি না এক্সটেন্ড করেন, তাহলে এই রান ফাংশন কি পাবে বলেন তো? না স্যার। পাবে না। হ্যাঁ, এটা যেন খেয়াল থাকে। তো রান ফাংশনের মধ্যে, এইখানে তো রান ফাংশনের মধ্যে আমাদের কিছু কাজ নাই, এইখানে জাস্ট ডেট টাইম চাওয়া। দেখেন এই যে ওয়াইল লুপ, এখন বলেন এই ওয়াইল লুপটার কাজ কি? টানেল ক্লাসের ভিতরে ওয়াইল। আর এটা স্যার হচ্ছে ওই যদি যে ওই ক্লায়েন্ট আবার যদি স্যার জানতে চায়, জি স্যার একাধিকবার আর কি রিট্রাক্ট করলে একই ক্লায়েন্ট এই হ্যাঁ, ফাইল এই তো রিট্রাক্ট কাজ করে। চাইলাম। আমরা ক্লায়েন্টের মধ্যে একটা ওয়াইল লুপ দিছিলাম না, মনে আছে? আপনারা বলছেন যে ক্লায়েন্টের মধ্যে ওয়াইল লুপ থাকা মানে কি, অবশ্যই সার্ভারের একটা জায়গায় কোনো না জায়গায় এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য কমপ্লিমেন্টারি আরেকটা ওয়াইল লুপ লাগবে। কারণ আমরা ছোটবেলায় শিখছি যে ক্লায়েন্টের দিকে খালি ওয়াইল লুপ দিলে তো হবে না, সার্ভারেও ধরতে হবে তো কাজগুলা। তো ওইটার কমপ্লিমেন্টারি হচ্ছে কি আমাদের টানেল ক্লাসের এই ওয়াইল। তো এখন যদি মনে করেন আমি যদি আপনাদের একটা প্রবলেম দেই, যে অ্যাপ্লিকেশন ভালো কথা, কিন্তু এখানে কোনো মানে একবারই খালি ক্লায়েন্ট একটা একটা লিখে লিখবে যেটা সার্ভারের কাছে প্রিন্ট হবে, তাহলে কি আর ওয়াইল লুপের আমাদের দরকার আছে? না স্যার। তাহলে কিন্তু দরকার নেই। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ভেদে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি, অনেক কিছু চেঞ্জ করতে পারি। আহ এইটা বারবার বলতেছি, কারণ হচ্ছে কি দেখেন অ্যাপ্লিকেশন ভেদে চেঞ্জ করতেছে, কিন্তু চেঞ্জটা কোথায় হচ্ছে? আমাদের কিন্তু মেইনলি এর ভিতরেই হচ্ছে সবচেয়ে, অ্যাপ্লিকেশন ভেদে, তাই না? সব চেঞ্জ কিন্তু আমাদের মেইনলি সব জি স্যার, চেঞ্জ গুলো রান কিন্তু ফাংশনটার মধ্যে। রান ফাংশনের মধ্যেই হচ্ছে। তো আহ, আহ, এইটা এইটা বুঝলেই হচ্ছে কি আপনাদের থ্রেডেড অ্যাপ্লিকেশন আপনারা মনের মাধ্যমে মিশিয়ে অনেক কিছু করতে পারবেন। চ্যাট চ্যাট বট বানাতে পারবেন, তারপরে চ্যাট যেমন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জাভা তো সুইং দিয়ে আপনারা ছোটবেলায় প্রজেক্টে যে করছেন, ওপি তে ওপি কোর্সে করছেন না? জি স্যার। তো এই জিনিসগুলো এই রান ফাংশনের মধ্যে দিয়ে করতে পারবেন। আরো অনেক অনেক কিছু আসলে আমরা এই থ্রেড অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারি, কারণ মেইন কাজটা এই জায়গাতেই করলেই হয়। আর নেটে আসলে অনেক ধরনের রিসোর্স আছে থ্রেডের, সেগুলা একটু ডিফারেন্টলি করা হয়, বাট মেইনলি এই রান ফাংশন দিয়ে আমরা মোস্ট বেসিক থ্রেডটা শিখি আর কি। আমরা যখন ছোটবেলায় শিখছিলাম তখন এভাবেই শিখছি, একদম এক্স্যাক্টলি এভাবে। তো আমরা এখানে জাস্ট একটু শেষ করে দেই যে রান ফাংশনের এই আমাদের ডেট টাইমে কি হয়। এই যে প্রথমে ট্রাই ট্রাই ক্যাচ তো ইগনোর করতে বললাম। আচ্ছা, প্রথমে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, যে এই যে একটা স্ট্রিং আমি লিখছি, এবং এবং এই স্ট্রিংটা হচ্ছে রাইট ইটিএফ ডস টানেল ডট রাইট ইটিএফ দেওয়া আছে। খেয়াল করবেন টানেল ক্লাসের মধ্যে কিন্তু আমি এটা রাইট ইটিএফ দিচ্ছি। তাহলে আমার প্রশ্নের আনসার দেন, এই স্ট্রিংটা আমি কোথায় দেখবো? সার্ভার মেশিনে দেখবো না ক্লায়েন্ট মেশিনে দেখবো? অর্থাৎ মানে কোথায় দেখতে পাবো, ডিসপ্লে পাবো কোথায়, এটা এই এই কথাটা। স্যার এটা স্যার ক্লায়েন্টে। এক্স্যাক্টলি, এই কথা কিন্তু আমরা ডিসপ্লে পাবো ক্লায়েন্টে। কেন ক্লায়েন্টে? দেখেন এটা কিন্তু রাইট রাইট করা হচ্ছে, ডস টানেল কিন্তু রাইট করতেছে, এবং ডস টানেল হচ্ছে গিয়ে এই যে ডাটা আউটপুট স্ট্রিম, যেটা সার্ভারের কাছ থেকে, সার্ভার ক্লাসের কাছ থেকে আসছে। আর উপরে যে সার্ভার ক্লাসের ডস সার্ভার আসছে থেকে ওই ক্লায়েন্টের
ডাটাকম সকেট থেকে। আর ডাটাকম সকেটে আমি কিছু লিখতেছি, তার মানে এই ডাটাকম সকেট কার সাথে কানেক্টেড? ক্লায়েন্টের কমিউনিকেশন সকেট। ঠিক আছে, সবকিছু কিন্তু চেইন ওয়াইজ কাহিনীগুলো। ঠিক আছে, তো এই কথাটা ক্লায়েন্টে লেখা হবে, ভালো কথা। তারপরে কিছু যদি ক্লায়েন্ট যদি কিছু আনসার দেয়, সেটাই যে রিড করার জন্য রিসিভে লিখলাম। ক্লায়েন্ট যদি এক্সিট পাঠায়, মানে ক্লায়েন্ট যদি মারা যেতে চায়, তখন হচ্ছে গিয়ে এই যে ব্রেক করে দিবে, এই যে ওয়াইল লুপটা ব্রেক করে। আর না হয় ডেট চাইলে ক্লায়েন্ট ডেট চাইলে ডেট রিটার্ন করবে, যে রাইট করলাম। টাইম চাইলে টাইম রাইট করলাম। অন্য কোনো কিছু যদি সে ভুলে লিখে ফেলে, তখন ইনভ্যালিড ইনপুট দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে সুইচ কেসটা এন্ড হলো। আর পরবর্তীতে এই যে আমাদের while লুপটা শেষ হলো, ফাইনালি আমাদের রান ফাংশনটা এখানে শেষ হচ্ছে এবং আলটিমেটলি আমাদের ক্লাসটা কমপ্লিট। তো আমরা আমাদের এখন একটাই কাজ বাকি, আমরা চালিয়ে দিই আমাদের ফার্স্ট এভার থ্রেড অ্যাপ। প্রথমে অবশ্যই টিসিপি অ্যাপ্লিকেশন, তো এটা আবার ভুলে যাব না কখনো। সব কিছু কাকে আগে চালাতে হবে? সার্ভারকে আগে চালাতে। আমরা ক্লায়েন্ট এখানে কিছু আসলে আমি ইয়ে দেই নাই, এই জন্য কিছু আসে নাই। ক্লায়েন্ট চালাই, দেখেন এই যে ঠিক যেভাবে বলছেন, ক্লায়েন্টে কিন্তু এই লেখাটা আসে এবং একটা এটা ফার্স্ট ক্লায়েন্ট সার্ভারে এখন লেখা আসছে নিউ ক্লায়েন্ট ইজ কানেক্টেড টু এই যে এটা লোকাল হোস্ট ইয়ার কি বলে ক্লায়েন্টের আইপি এটা। ঠিক আছে, ক্লায়েন্টের আইপি বলেন তো, ক্লায়েন্টের আইপি তে লোকাল হোস্টের আইপি আসছে কেন? জি স্যার। স্যার ক্লায়েন্টের আইপি, এটা ক্লায়েন্টের আইপি তে লোকাল হোস্টের আইপি আসছে কেন? ক্লায়েন্টটা কোথায় বসে আছে বলুন তো? সার্ভার যে মেশিনে, ক্লায়েন্ট কি সেম মেশিনে না? মনে আছে আমরা প্রথম ক্লাসে এটা বলছিলাম যে দুইটা প্রসেসই তো একই মেশিনে, তো সেই কারণে সার্ভারের আইপি হচ্ছে কি লোকাল হোস্ট, এটা বলছিলাম না? এই যে সার্ভারের আইপি এবং ক্লায়েন্টের আইপি তো একই জিনিস, তো এই কারণে। আচ্ছা যাই হোক, তো এইটা হচ্ছে ক্লায়েন্টের পোর্ট নাম্বার। যে ক্লায়েন্টটা এখন যে সকেটে ওপেন হলো, ক্লায়েন্টের পোর্ট নাম্বার 8746, পোর্ট নাম্বারটা খেয়াল করবেন। আর লোকাল পোর্ট হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের হ্যান্ডশেকিং পোর্ট। এখন আমি ক্লায়েন্ট থেকে যেমন মনে করেন একটা ডেট লিখে পাঠাই, এই যে সার্ভার একটা ডেট আমাকে ফেরত পাঠাইছে এবং পরবর্তীতে এই যে ওয়াইল লুপ, ক্লায়েন্টের ভিতরে যে ওয়াইল লুপের কাজ, পরবর্তীতে সার্ভার আবার জানতে চায়। সার্ভারে কিছু প্রিন্ট করতেছে না, কারণ আমাদের অ্যাপ্লিকেশন কিছু ডিমান্ড করে না। আমাদের অ্যাপ্লিকেশন কি ডিমান্ড করে যে সার্ভার কিছু লিখতে হবে? যদি আপনি চান লিখতে পারেন, বাট আমরা তো এখানে কিছু দরকার নেই সার্ভার কিছু লেখা, তাই না? হ্যালো, শুনতেছি। বুঝি নাই কোন জিনিসটা? কিছুক্ষণ আগে যা কথাগুলো বলছেন শুনি নাই। আচ্ছা, বলতেছিলাম যে সার্ভারে তো কিছু লেখা হবে না, কারণ কারণ কি? আমরা তো কোথাও লিখি নাই যে সার্ভারে কিছু প্রিন্ট করতে হবে, তাই না? ক্লায়েন্ট শুধু ডেট চেয়েছে, ক্লায়েন্টের এখানে প্রিন্ট হচ্ছে ডেট, তাই না? সার্ভারে তো এখানে কিছু লেখার কিছু নাই। আমরা তো অ্যাপ্লিকেশনে খালি কি বলছি, সার্ভারে ক্লায়েন্ট একটা ডেট চাইবে, সার্ভার ডেট পাঠাবে। ক্লায়েন্ট একটা টাইম চাইবে, সার্ভার টাইম পাঠাবে, তাই না? আমরা তো আর কিছু দরকার নাই আমাদের। তো এই কারণে বললাম আর কি, সার্ভারের ওখানে কিছু লেখা। আচ্ছা, ভালো কথা। বাট এই জিনিসটা রিটার্ন হচ্ছে সার্ভার থেকে, এটা আমরা দেখছি। এখন আমরা নতুন আর একটা ক্লায়েন্ট তৈরি করব। এই যে ক্লায়েন্ট ফাংশনটা জাস্ট আবার আরেকবার ক্লায়েন্ট ফাইলটা আবার রান ফাইল দিলে, দেখেন এই যে আবার নতুন ভাবে নতুন ফাইল ক্রিয়েট হলো। এখন সার্ভারে ফিরে যান, দেখেন এখন লেখা হচ্ছে আবার যে অ্যাসাইনিং নিউ থ্রেড ফর দিস ক্লায়েন্ট, হুইচ ক্লায়েন্ট নিউ ক্লায়েন্ট ইজ কানেক্টেড। এটার পোর্ট নাম্বার দেখেন 8755, আগেরটা ছিল 8746। নতুন ক্লায়েন্ট তৈরি হয়েছে। জি স্যার। এখন দেখেন এখানে আমি টাইম চাই, ইনভ্যালিড ইনপুট কেন বলেন? স্যার ছোট হাতের টি। ছোট হাতের টি দিছি, এক্স্যাক্টলি টাইম দিছে, কিন্তু আমার কি 2 নাম্বার ক্লায়েন্ট কিন্তু রিটার্ন পাইছে। আগের ক্ষেত্রে কি হয়েছিল মনে আছে? একটা ক্লায়েন্ট পরে জয়েন হওয়াতে কিন্তু আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং এ সবকিছু ধ্বংস হয়ে গেছিল, শুধু 1 নাম্বারের সাথে কানেক্টেড হয়েছে। কিন্তু এখানে
সার্ভার স্পষ্টভাবে বলে দিচ্ছে যে সার্ভার দুটোর সাথে কানেক্টেড আছে। দেখেন আপনি যদি একটু পরে এখন ক্লায়েন্ট 1 এর কাছ থেকে আবার টাইম চান, কোনো সমস্যা নেই, সে কিন্তু দিব্যি আপনাকে ক্লায়েন্ট 1 কেও রিটার্ন করতেছে টাইম। এখন যদি মনে করেন 2 হচ্ছে এক্সিট করতে চাচ্ছে, দেখেন 2 মারা গেছে, কোনো সমস্যা নাই। সার্ভার এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে এই যে 8755 ওয়ালা ক্লায়েন্টটা এক্সিট পাঠাইছে, কানেকশন বন্ধ করে দিচ্ছে। তার মানে কি 1 মারা গেছে? আছে আছে। দেখেন 1 কিন্তু চলতেছে, এই যে 1 কে কিন্তু সে সার্ভিস দিয়েই যাচ্ছে, এই যে while লুপ কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং সে কিন্তু 1 কিন্তু চলতেই আছে। এখন আপনি 3 নাম্বার ক্লায়েন্ট ওপেন করেন, এটা কিন্তু নতুন ক্লায়েন্ট, এই যে দেখেন এখানে আবার লিখছে নিউ ক্লায়েন্ট ইজ কানেক্টেড 8762। এবং এখন যদি আপনি 1 কে বন্ধ করে দেন, 1 ঘুমায় গেছে, দেখেন এই যে 8746 একদম প্রথমটা 8746, এখন কানেকশন বন্ধ হয়ে গেছে। আপনি এখন 3 নাম্বারের সাথে যা খুশি তাই করতে পারেন। আবার এক্সিট করে দিলাম 3 নাম্বারও বন্ধ হয়ে গেছে, এই যে 3 নাম্বারও বন্ধ হয়ে গেছে। সার্ভার কি বন্ধ হয়েছে? না স্যার। বলেন তো সার্ভার কেন বন্ধ হয় নাই? মানে আমাদের এই যে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু স্যার আমরা কমপ্লিট হোয়াইল হয়েছে। লুপের মধ্যে তো এখনো কোনো কন্ডিশন দিই নাই। এক্স্যাক্টলি, এই তো আপনারা তো তাহলে সবকিছু, আপনাদের কাছ থেকে আমি বড় বড় একটু সুন্দর সুন্দর থ্রেডেড অ্যাপ্লিকেশন সামনে এক্সপেক্ট করতেছি। আমাদের কোর্সের পরেও আমাকে সুন্দর সুন্দর থ্রেডেড অ্যাপ্লিকেশন দিবেন, ঠিক আছে? থ্রেডের জিনিসপাতিগুলা করলে দেখবেন যে মজা লাগবে, কারণ নর্মাল একটা চ্যাট অ্যাপ্লিকেশনের মতোই জিনিসগুলা হয়ে গেল আর। তা এইখানে কি বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? দেখেন প্রতিটা ক্লায়েন্টের সাথে কিন্তু এক একটা টানেল কিন্তু পুরো ডিফারেন্ট। এমন না যে কিন্তু যে 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 কোন টানেল আরেকটার সাথে ক্ল্যাশ করতেছে বা এরকম, ঠিক আছে না? তারপরে হচ্ছে কি আমি এখানে তো এখন যেহেতু ওয়াইল্ড লুপের কন্ডিশন নাই, তো এখানে আমি জোর করে বন্ধ করে দিলাম। এখন অবশ্য আর নতুন কোনো ক্লায়েন্ট অ্যাড করতে পারবেন না, কারণ সকেটই বন্ধ, ঠিক আছে না? এই যে এখন আর কানেক্ট হচ্ছে না, কারণ আমি হ্যান্ডশেকিং পোর্ট অফ করে দিচ্ছি। তো এটাই আমাদের থ্রেডেড অ্যাপ্লিকেশন। খুব সিম্পল ভাবে আমরা মোস্ট সিম্পল একটা বেসিক একটা অ্যাপ্লিকেশন দেখলাম আজকে। আমি স্যার আমার এই ব্যাপারটা মানে একটু বুঝতে কষ্ট হচ্ছে। কোন জিনিসটা? টোটাল ক্লায়েন্ট 3টা, মানে কিভাবে নিচ্ছেন ক্লায়েন্ট গুলো? ও মানে কিভাবে মাল্টিপল ক্লায়েন্ট নিচ্ছি যে, হ্যাঁ 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 হ্যাঁ। সেটা জাস্ট এই যে একই ফাইলটা খালি বারবার রান ফাইল দিলে ও আপনাদের নতুন ভাবে ক্লায়েন্ট তৈরি হবে, জি এটাই আর কি স্যার, বুঝতে পেরেছি। জাভার নিয়মটা। জাস্ট একই ফাইল, আগে যেরকম এই যে 2 যেরকম এই যে দুইটা ফাইল করছিলাম না আলাদা, ওইটা আসলে দরকার নেই। একই ক্লায়েন্ট ফাইল বারবার রান দিলে মানে নতুন ক্লায়েন্ট হিসেবে কি হবে, নতুন ক্লায়েন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে যেটা ইয়ে করব, আমি এইটা ফাইলটা তো দিয়ে দিব আজকে। আরেকটা হচ্ছে কি আমি ইয়ার ফাইল দিব, কি বলে আপার কেসে কনভার্সন করার ফাইলটা দিয়ে দিব। তাহলে ওইখানে কি চেঞ্জ বলেন তো, ওইখানে কোন জায়গাটাতে চেঞ্জ? যদি আপার কেসে কনভার্ট করতে চাই তাহলে কোন জায়গাটাতে চেঞ্জ? আমাদের সার্ভারের মধ্যে খালি রান ফাংশনে চেঞ্জ না, মানে টানেল সার্ভারের ক্লাসের সার্ভার ফাইলের মধ্যে টানেল ক্লাসের মধ্যে শুধুমাত্র রান ফাংশনে চেঞ্জ হবে না, যে ক্লায়েন্ট থেকে একটা জিনিস রিসিভ করবে, সেটাকে আপার কেসে কনভার্ট করে, মানে ক্লায়েন্ট থেকে একটা জিনিস রিড করবে, সেই স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করবে, সেই স্ট্রিংটাকে আবার জাস্ট ক্লায়েন্টকে পাঠিয়ে দিবে। এইটাই না খালি হবে আপার কেসের যদি কোনো অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে? আচ্ছা, আর আর ক্লায়েন্টের মধ্যেও হচ্ছে গিয়ে সেম, ক্লায়েন্টের মধ্যে এই ওয়াইল লুপের, ঠিক আছে? আমি একটা জিনিস আপনাদেরকে আসলে দেখাতে চাচ্ছিলাম, এটা ফাইলটা আমাকে জাস্ট আমি একটু খুঁজতে থাকি। ইন দ্য মিন টাইম আপনারা একটু আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন মনে করেন আমরা যেটা করলাম যে এক মাল্টিপল ক্লায়েন্টটা হ্যান্ডেল করছি, ঠিক আছে না? আমরা কিন্তু মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করছি। তো এখন একটু চিন্তা করেন আমাদের যে সমস্যাটার মধ্যে আমরা যেটা করছিলাম, প্রবলেম নাম্বার 1 and 2, প্রবলেম নাম্বার 3 কিন্তু আমাদের সলভ হয়েছে লাস্ট ক্লাসে।
যে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারছি। কিন্তু এখন প্রবলেম নাম্বার 1 and 2 কি ছিল, যে চ্যাট করতে গেলে, টু-ওয়ে কমিউনিকেশন করতে গেলে সার্ভার যে আগে লিখবে বা 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 কি যে আগে লিখবে কি বলে, জি স্যার, সার্ভার আগে লিখলে হচ্ছে ক্লায়েন্ট রিসিভ করবে না, ক্লায়েন্ট মেসেজ পাঠানোর পর সার্ভারের মেসেজটা ক্লায়েন্টের কাছে আসবে। হ্যাঁ, ওটা ছিল একটা প্রবলেম। আর একটা ছিল কি, আর কনজিকিউটিভ আরেকটা হচ্ছে স্যার, ক্লায়েন্ট পর দুইটা টেক্সট পাঠালে সার্ভার মানে একটা রিসিভ করবে, তারপর সার্ভার একটা পাঠার পর ক্লায়েন্টের সেকেন্ডটা যাবে। হ্যাঁ, এটা ছিল আমাদের পরের সমস্যাটা। জি স্যার। এখন একটু চিন্তা করেন তো, যে আমরা আমরা এই জিনিসটাকে, আমি একটু স্ক্রিনশট দেই, আমরা এই জিনিসটাকে আমি একটু এখানে ইয়ে করি, এই জিনিসটাকে কি আমরা থ্রেড দিয়ে কোনোভাবে একটা সার্ভার, আমি এখানে লিখতেছি একটা সার্ভার এবং একটা ক্লায়েন্টের মধ্যে কি এই জিনিসটা থ্রেড দিয়ে কাজটা করতে পারি? যে যে এরকম মানে দেখেন, লিখার বিষয়টা এবং পড়ার বিষয়টা আমরা কি এইভাবে কোনো ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, যে লিখার বিষয়ের সাথে পড়ার বিষয়কে যদি আমরা যদি পুরোপুরি প্যারালাল প্রসেসিং করে ফেলতে পারি, তাহলে কি ধরেন এই জিনিসটা কি সলভ করা সম্ভব? একটু চিন্তা করেন তো কেউ, যে আমরা এখন একটু আগে যেটা মাল্টিপল ক্লায়েন্ট করছি, এবং থ্রেডের মেইন কাজটা কি, মেইন উদ্দেশ্যটা কি, এটা তো আমরা ফাইনালি বুঝতে পারছি। থ্রেডের মেইন উদ্দেশ্য হচ্ছে প্যারালাল প্রসেসিং, তাই না? যে একটা ক্লায়েন্টের সাথে আরেকটা ক্লায়েন্টের কোনো ই নাই, ক্ল্যাশ নাই, কোনো কাহিনীর কোনো ঝামেলা নেই। এই কারণে আসলে সবাই নির্দ্বিধায় নিজের মতো করে চলতে পারতেছে সার্ভারের। আর আমাদের প্রবলেম নাম্বার 1 এবং প্রবলেম নাম্বার 2 কি ছিল, একই ক্লায়েন্টের সাথে যখন ওই সিকোয়েন্সিয়াল প্রোগ্রামিং করার ফলে যখন আমার লিখার কথা, তখন যদি আমি পড়ার কোনো কমেন্ট দেই ওকে, ও কিন্তু করতে পারতেছে না। কেন? তার মানে লিখার কমেন্টের সাথে পড়ার কমেন্টের কি একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে না? আমার ধরেন শুধু পড়লে শুধু পড়তেই থাকবো, বা শুধু লিখলে শুধু লিখতেই থাকবো, এই এরকম এই অপারেশন গুলা কি একটা সাথে আরেকটা ক্ল্যাশ হয়ে যাচ্ছিল না? যার কারণে তো জি আসলে স্যার। আমাদের তখন যে প্যাচের মধ্যে পড়ে গেছে সার্ভার বা ক্লায়েন্ট, যে পর কথা বললেও হয় না, বা সার্ভার নিজে কথা বললেও হয় না, তাই না? এখন একটু চিন্তা করে দেখেন তো, যে শুধুমাত্র একটা ক্লায়েন্ট যদি আমি নিয়ে আসি, থ্রেড দিয়ে কিভাবে আমরা এই জিনিসটা করতে পারি কিনা কোনোভাবে থ্রেড। আচ্ছা, এই ফাইলটা আমি দিয়ে দিব, সরি আমি আপার কেসের ওটা মেবি ওটা ভেরি ইজি, সেটা না দিলেও চলে, সেটা আপনারা নিজেরা করতে পারবেন। আমি এই ফাইলটা দিব, সেটা হচ্ছে এটা আনসারটা আমি বলে দিই, ক্লাস যেহেতু একেবারে শেষের দিকে, আনসারটা বলে দিই। আমরা এখানে কি করব দেখেন, একটা ক্লায়েন্ট এবং একটা সার্ভার, এটার সাথে বলতেছি আমরা শুধু দুটো টানেল ক্রিয়েট করব, স্পেসিফিক দুইটা টানেল। আগে যেরকম টানেলের সংখ্যা আমাদের ইনফাইনাইট ছিল, এখানে টানেলের সংখ্যা আমার ইনফাইনাইট করার দরকার নেই, আমি শুধু দুটো টানেল ক্রিয়েট করব। একটা টানেল কি করবে, রাইট করবে। শুধুমাত্র সার্ভারের দিক থেকে রাইট করবে, আর আর একই রকম ক্লায়েন্টের দিক থেকেও দুটো টানেল ক্রিয়েট হবে। এই ক্লায়েন্টের রেসপেক্টে, সার্ভার রেসপেক্টে একটা একটা টানেলের এক মুখ হচ্ছে কি খালি রাইট করবে, আর ক্লায়েন্টের দিক থেকে একটা টানেল শুধু রিড করবে, এই যে গ্রহণ করতে। ঠিক আছে? একই রকম ভাবে একই সকেট থেকে আসলে এটা করা যায়, একই সকেট থেকেই করা আছে এই ইয়েতে। আমি এটা 1 মিনিটে বুঝাই দিব। আরেকটা আরেকটা টানেল কি করবে, ক্লায়েন্টের দিক থেকে রাইট করবে আর এটা রিড করবে। তাহলে কি হবে দেখেন, যদি আমি দুইটা আলাদা প্যারালালি প্রসেসিং করি, তাহলে এই জায়গাটার সাথে এটার কি কোনো ক্ল্যাশ হবে জীবনেও? না স্যার, হবে না তো। তার মানে আমরা 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 যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের প্রবলেম 1 এবং 2 একসাথে সলভ হয়ে যায়, এবং এটাতে আলটিমেট ফুল ফ্লেজড একটা কি বলবো চ্যাট অ্যাপ্লিকেশন আমাদের ফাইনালি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আমি ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যেটা করবেন এটাকে একটু কপি পেস্ট করতে হবে, কপি করে একটা নতুন প্রজেক্ট নিয়ে আর কি, যেভাবে আপনারা করেন জাভাতে। ঠিক আছে? আমি জাস্ট তাও এইখান থেকে একটু ব্যাপারগুলা দেখাই দিই। ক্লায়েন্ট সাইডে, হ্যাঁ ক্লায়েন্ট সাইড ওপেন করা আছে। কোথায়, হ্যাঁ মেইন ফাংশনে আগে যাই।
মেইন ফাংশনে যেরকম এই যে নর্মালি এই যে আমরা কি বলে এটার নাম, হ্যান্ডশেকিং পোর্ট দিয়ে করছি, যে লোকাল হোস্ট আর পোর্ট 555 দিছি, এগুলো তো নর্মাল লেখা। দেখেন এই যে দুটা থ্রেড, ক্লায়েন্ট সাইডের কিন্তু দুটা থ্রেড, দেখছেন ক্লায়েন্ট সাইডের দুটা থ্রেড। একটা থ্রেড কোন ক্লাসের জন্য, ক্লায়েন্ট আর সেন্ড, একটা হচ্ছে ক্লায়েন্ট সেন্ড আর একটা হচ্ছে ক্লায়েন্ট রিসিভ। ক্লায়েন্ট রিসিভ। এবং দেখেন দুইটা থ্রেডকে পরে কি আমরা রান ফাংশন চালু করে দিচ্ছি, ঠিক আছে না? তাহলে এই ফাংশন গুলো কোথায়? আগে কি বলছিলাম, আগের অ্যাপ্লিকেশনটাতে কি ছিল, ওই যে রান ফাংশন গুলো শুধুমাত্র সার্ভারে ছিল, তাই না? আগের ডেট টাইমে রান ফাংশনটা শুধু আমাদের সার্ভারে ছিল, অর্থাৎ টানেল ক্লাসটা শুধুমাত্র সার্ভারে ছিল। এখন টানেল ক্লাসটা আমি বোথ সার্ভার এবং ক্লায়েন্টে দিতে বাধ্য হচ্ছি। কেন? কারণ দুটো টানেলকে পুরোপুরি 100% আলাদা হতে হবে। মানে ক্লায়েন্টের দিক থেকে যে টানেলটা বের হচ্ছে, সার্ভারের দিক থেকে ওই টানেলটা ঢুকতেছে। এইভাবে আলাদা করার জন্য ক্লায়েন্টের কেও আমাকে আসলে অনেকটা পাওয়ার দিয়ে দিতে হচ্ছে। সেই কারণে দেখেন এই যে ক্লায়েন্ট সেন্ডটা, এটাও এক ধরনের আমাদের টানেল ক্লাস। চলেন উপরে যাই, এই যে দেখেন ক্লায়েন্ট সেন্ড এক্সটেন্স থ্রেড, ঠিক আছে না? এবং রান ফাংশন যেই ক্লাসে আপনি দিতে যাচ্ছেন, এই ক্লাসকে অবশ্যই থ্রেডের চাইল্ড ক্লাস হতে হবে, এটা তো আমরা আগেই বুঝছি। ক্লায়েন্ট সেন্ড এই যে নর্মাল যেটা আমরা টানেল ক্লাসে করছি, বাকি সব কাজ একই, এগুলা আপনারা বুঝতে পারবেন। এই যে রান ফাংশনের মধ্যে ক্লায়েন্ট সেন্ড কি করবে? শুধু রাইট করবে না, ক্লায়েন্ট সেন্ড তো শুধু রাইট করবে না, ক্লায়েন্ট সেন্ড তো লিখবে না। এই যে শুধু রাইট করার জন্য তো আমাদের শুধু ডাটা আউটপুট সিস্টেম হলেই হয়। এই যে দেখেন এখানে আমি দিচ্ছি, কি বলে, লিখছি, তারপরে হচ্ছে কি যে আউটপুট করছি আর কি। এসব দরকার নাই, এগুলা অপ্রয়োজনীয় ট্রাই ক্যাচের মতো। জাস্ট ক্লায়েন্ট সেন্টার মধ্যে এই আউটপুট করছে। আর ক্লায়েন্ট রিসিভ কি করবে? শুধু ইনপুট করবে। দেখেন ক্লায়েন্ট রিসিভ হচ্ছে কি একই রকম, আগের টুক তো সেম। ওই যে ডাটাকম সকেট তৈরি করলো, ডাটাকম সকেটটা এই যে এখান থেকে আসছে, এই যে ক্লায়েন্ট সকেট, এই সকেটটা আমি কিন্তু এই কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ঠিক একটু আগে ইয়াতে মনে আছে, সার্ভার ক্লাসে কনস্ট্রাক্টরে আমি ডাটাকম সকেট পাঠিয়ে দিছিলাম, কনস্ট্রাক্টরের মধ্যে ডাটাকম সকেট পাঠিয়ে দিছিলাম না টানেল ক্লাসগুলোর মধ্যে? জি স্যার। ঠিক একই জিনিস, এগুলো কম্পেয়ার করে একটু দেখবেন, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে। আর একই কোড, এই হোল কোড যেটা দেখলেন ক্লায়েন্টের, এইখানে খুব মজার যে সার্ভার ফাংশনটাতেও একদম এক্স্যাক্টলি সেম কোড, এই যে সার্ভারে যে হ্যান্ডশেকিং পোর্ট আমি ওপেন করলাম, তারপরে এই যে অ্যাকসেপ্ট করলাম, এবং একই রকম সার্ভারেও দুইটা থ্রেড ক্রিয়েট করে দিচ্ছি, এবং দুইটা রান মেথড কল করে দিচ্ছি। সার্ভারে একই রকম, এই যে উপরে সার্ভার সেন্ড কি করবে? শুধু পাঠাবে, রাইটিং করবে। আর সার্ভার রিসিভ হচ্ছে শুধু রিসিভ করবে, একই কোড। তো এটা চালায় দেখবেন, চালায় দেখবেন, এবং চালিয়ে দেখলে দেখবেন যে কোনোভাবে আর আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন না। মানে সার্ভার আগে কথা বলুক, কোনো সমস্যা নাই, সার্ভার আগে কথা বললে হচ্ছে কি কথা বলা, ওইটা তখন রাইটিং সেট চালু হয়ে যাবে। তারপরে মনে করেন সার্ভার পরপর কথা বলুক, তখন হচ্ছে সার্ভারে শুধু রাইটিং সেট চালু হবে যে পরপর কথা বলতেছে। আবার একই রকম ক্লায়েন্ট যদি আগে কথা বলে সেটাতেও হবে, তখন ক্লায়েন্ট সাইডে রাইটিং সেটটা চালু হবে, এট দ্য সেম টাইম সার্ভার সাইডে রিসিভিং সেট চালু হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তার মানে জাস্ট আমি যদি দুইটা থ্রেড দিয়ে কাজ করি, আমাদের ফুললি ফাংশনাল একটি চ্যাট অ্যাপ্লিকেশন সুন্দর মতো আপনাদের জন্য রেডি হয়ে যাবে। আমি এই দুটা কোড এবং আজকের ডেট টাইমের ওইটা দিয়ে সমস্যা নেই। বাট লাস্টে যেই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কথা বলছি, 5 মিনিট এক্সট্রা নিলাম, এটা কি বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট ছিল, কারণ আমাদের স্যার মোটামুটি বোঝা গেছে। মেইন প্রবলেম ছিল না এটা যে, জি স্যার, 2 এই মেইন প্রবলেম ছিল এটাই। হ্যাঁ, তো এই কারণে তো থ্রেড দিয়ে আমরা আসলে সবকিছু কমপ্লিট করলাম। আজকের ক্লাসের সাথে আমরা সকেট প্রোগ্রামিংটা শেষ করছি। থ্রেড জিনিসটা খুব ইন্টারেস্টিং, এবং আরো অনেক ভাবে ভেরিয়েশন করা যায়। নেট থেকে অনেক ধরনের রিসোর্স পাবেন, অনেক সুন্দর সুন্দর চ্যাট অ্যাপ্লিকেশন পাওয়া যায়। আলটিমেটলি রিয়েল ওয়ার্ল্ডে থ্রেড দিয়েই অনেক কাজ হয়, ম্যাক্সিমাম কাজগুলো থ্রেড দিয়েই। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমাদের আমাদের নেক্সট ক্লাসে যে সিএলপিটা নেবেন, ওটা কি ক্লাসের আগেই নেবেন? শুধু থ্রেডের উপরে থাকবে। এখন এটা একটু চিন্তা করতে যাচ্ছি না, এখন আমাদের
রোজার সময় তো টাইমটা খুবই কম। জি স্যার, আমি এখন তো 2 ঘন্টায় সিএলপি ক্লাসের স্যার, এখানে ভিতরে তো অনেক টাইম চলে যায়। ক্লাসের ভিতরে চলে যায় টাইম। এখন এটা বুঝতেছি না, আপনার কি আগের দিন রাতে দিতে পারবেন? আগের দিন রাতে, বা আমি সেদিন রাতেও নিতে পারি, সমস্যা নাই। আর সিএলপি গুলো ছোট হবে, মানে এরকম 45 মিনিট বা বা 1 আওয়ার এরকম টাইম থাকবে যথেষ্ট। কিন্তু সমস্যা হলো রাতে টাইম পান না আপনারা, কারণ হচ্ছে রোজার সময় তো ইফতার, তারপর তারাবি থাকে, রাতে হচ্ছে গ্যাঞ্জাম হয়ে যায়। এখন কোনটা সুবিধা স্যার হয়? এক কাজ করলে তো হয় স্যার, আমাদের হচ্ছে এই ক্লাসটার পর আমাদের গ্যাপ থাকে, মানে যে ক্লাসটা ছিল 11টা, মানে 11টা থেকে ওই আপনাদের কি ক্লাসটা। সবার স্যার মেবি সবার এই সেকশনের সবারই সেম। স্যার ওটা রিডিউল করে শনিবার নিচে স্যার, তখন দিতে পারেন, 11টার পরে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে 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 নেক্সটটা নেক্সটটা ঠিক আছে তাহলে।